পর্ব ৫। মারসাদের আঁকা ছবিটাকে খুঁটিয়ে খুঁটিয়ে কিছুক্ষণ দেখার পর মুচকি হাসল আদিরা। ছবিটার নিচের দিকে মারসাদের নামের ইংলিশে সাইন ও তারিখ দেওয়া। আদিরা নামটা দিকে আরও কয়েক সেকেন্ড চেয়ে রইল। পরক্ষণেই রুমমেটের ঘুমে জড়ানো গুড মর্নিং শুনে জলদি করে ছবিটা আগের মতো গোল করে মুড়িয়ে যত্ন করে রেখে দেয়। ছুটির পর আজ ভার্সিটি খুলল। আদিরা ক্লাসরুমে বসে আছে। বসে বসে বারবার দরজার দিকে দেখছে। একটু পর সাবিহা রিন্তি এসে আদিরার সামনের ও সামনের সিটের পাশেরটাতে বসে অতঃপর গল্প করা শুরু করে দেয়। আদিরা ওদের সাথে গল্প করছে আর কিছুক্ষণ পর পর দরজার দিকে তাকাচ্ছে। স্যার আসতে বেশি সময় বাকি নেই। নিজের পাশের চেয়ারটা এখনো ফাঁকা। আদিরা আশা করছে মাহি এসে তার পাশের চেয়ারটায় বসবে, কিন্তু মনে মনে আবার ভাবছে হয়তো বসবে না। তখনই দরজা দিয়ে মাহির আগমন ঘটে। সাবিহা রিন্তি একসাথে মাহিকে হাতের ইশারায় হাই দেয়, তারপর তাদের কাছে আসতে বলে। মাহিও ওদেরকে হাত নেড়ে হাই দিয়ে আদিরার দিকে তাকায়। আদিরা তার দিকেই চেয়ে আছে, কিন্তু চোখ মুখের ভাবমূর্তি ঠিক বোঝা যাচ্ছে না। মাহি ওদের দিকে আগাতে আগাতে তার মনে পড়ল মারসাদ কাল রাতে তাকে যা বলেছিল। শোন বাচ্চা, তোর আর আদিরার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং সলভ করে নে। আমার জন্য তুই ফ্রেন্ডশিপ নষ্ট করবি কেন? আমিই তো প্রথমে ভুল স্টেপ নিয়েছি। ওই স্টেপের পর যে কেন মেয়ে মানে আদিরার মতো মেয়ে আমাকে বিশ্বাস নাই করতে পারে। তুই নিজেও বিশ্বাস করতি না, মাহি বলেছিল। আমি এজন্য ওর সাথে রাগ করিনি দা ভাই। তোকে বলেছিলাম। হু বলেছিলি। কোনো একটা রিলেশন বা বন্ড নষ্ট হওয়ার পর আমরা কি করি? সেই মানুষটার থেকে দূরে থাকি। কিন্তু প্রতিদিন যদি সেই মানুষটাকে দেখতে হয় তখন এটা মিসারেবল হয়ে যায়। ফ্রেন্ডশিপ তেমনই একটা বন্ড। চোখের সামনে বেস্ট ফ্রেন্ডকে অন্য কোনো ক্লাসমেট বা ফ্রেন্ডের সাথে হাসতে দেখলে যেমন আমরা এগিয়ে যাই যে কেন হাসছে, কিন্তু যখন এই বন্ডটা ব্রেক করে তখন ওই এগিয়ে যাওয়াটা হয় না। তাই বলে যে আমাদের থিঙ্কিং সেখানে স্টপ হয় তাও কিন্তু না। বিয়ে ভাঙার মতো হলে আদালতও ৩ মাসের টাইম পিরিয়ড দেয় নিজেদের মধ্যে সলভ করার। তাতেও না হলে পার্মানেন্টলি সেপারেশন। তারপর দুজনের দুনিয়া আলাদা। তারপরও মুভ অন করতে সময় লেগে যায়। কিন্তু ফ্রেন্ডশিপ ভিন্ন। যদি সেটার ব্রেকডাউন আর কখনো দেখা হবে না স্টেজে হয় তখন হয়তো সেটা তেমন পেইন দেয় না। কিন্তু তোদের প্রতিদিন দেখা হবে কিন্তু কথা হবে না। দুজনের মনেই অস্থিরতা থাকবে। তাই বলছি আমাকে নিয়ে চিন্তা করিস না। আমারটা আমি বুঝে নিব, তোরটা তুই বুঝে নে। মাহি মন্ত্রমুগ্ধের মতো তার ভাইয়ের কথাগুলো শুনেছিল। অতঃপর মুচকি হেসে ভাইকে জড়িয়ে ধরেছিল। মাহি আদিরার পাশের সিটটাতেই বসল। মুচকি হেসে সামনের দিকে তাকালো। স্যার এসেছেন। সবাই একসাথে দাঁড়িয়ে সালাম দেয়। সন্ধ্যাকাল। ঘড়িতে সময় 7টার কিছু বেশি বাজে। পার্কের ধারের রাস্তার খানিক বাদে স্ট্রিট লাইটে আলোকিত। আকাশে আজ পূর্ণ চন্দ্রমা। আজ পূর্ণিমা কি না আদিরা জানে না। তার চন্দ্রমাসের তারিখ হিসাব করা হয় না। তবে আজ চাঁদটা বিগত কিছু দিনের তুলনায় বেশি উজ্জ্বল ও বড় লাগছে। আদিরা চাঁদের দিকে চেয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ হোঁচট খেল। তৎক্ষণাৎ এক বলিষ্ঠ হাতের মালিক তাকে তার কাঁধ ধরে পড়ে যাওয়া থেকে আটকালো। আর বলল, এখানে মেনহোলের ঢাকনাটা একটু উঁচু, সাবধানে হাঁটো। আদিরা লোকটার মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে মাথা নাড়ল। লোকটাও বিনিময়ে মৃদু হাসল। লোকটা বলল, তুমি বললে আজকে মাহি তোমার পাশের সিটে বসেছে। তারপর কি হয়েছে তা তো বললে না। কথা শেষ না করেই চাঁদের দিকে লক্ষ্য করে হাঁটতে লাগলে। আর এখন তো পড়েই যাচ্ছিলে। আজকে তো একটাই ক্লাস হয়েছে, পরের ক্লাসটা তো ক্যান্সেল হয়ে গিয়েছে। তাই মাহি বলল ওর গোছগাছ বাকি আছে, বাসায় চলে গেল। হু, ওর গোছগাছ বাকি আছে কারণ ও কালকে বিকেলেই এসেছে। আপিলি মাহিরকে নিয়ে আমাদের বাড়িতে আছে, আর মাহি মাহিরকে ছেড়ে আসতেই চাচ্ছিল না। আদিরা বলল, আমাকে একটু মাহিরের ছবি দেখান না। আপনি শুধু ডেলিভারির দিনের ছবি আমাকে দেখিয়েছেন, তারপর ও কয়েকদিনে কতটুকু বড় হলো সেটার ছবি দেখান। হাসল মারসাদ। তারপর বলল, মাত্র 9 দিন বয়স ওর। আর তুমি বলছো 9 দিনে কতটুকু বড় হলো? তুমি আর মাহি পুরো একই। মাহি তো প্রতিটা মুহূর্তের ছবি তুলে ওর। কালকে এখানে আসার পর আপিলিকে যে ও কতবার কল করেছে, ভিডিও কল, অডিও কল সব।
বারবার কল করে মাহিরের দিকেই ক্যামেরা রাখতে বলে, আর বাসে আসার সময় অডিও কল দিয়ে নাকি বারবার বলেছিল, আপিলি আমার মাহির বাচ্চার ছবি তুলে দাও। আপিলি পরে বিরক্ত হয়ে আমাকে বলেছে আমি যেন ওর ফোন ওর থেকে কেড়ে নেই। খালা হওয়ার ফিলিংস আপনি বুঝবেন না। প্রতিটা ছোট বোনের প্রথম সন্তান তার বড় বোনের বাচ্চা। আমার তো আফসোস হয় আমার কেন বড় বোন নেই। আসলে আমার একটা বোন না থাকারই আফসোস। ছোট বোন থাকলেও হতো। বোন থাকা মানে লাকি। আদিরের কথা শুনে মারুসাদ বিড়বিড় করে বলে, লাকি, খুব লাকি। দুই বোনের যন্ত্রণায় আমি স্যান্ডউইচ হওয়ার পথে একজনে বিচার দেয়, তারপর দুজনে মিলে পিটাই করে। এজন্যই হয়তো বলে বোনের বেস্ট ফ্রেন্ডের সাথে প্রেম করার চেষ্টা না করতে। আদিরা মারুসাদের কথা শোনার চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হল। রিকশা যাওয়ার টুংটাং শব্দে শোনা গেল না। আদিরা শুধালো, কিছু বলছেন? মারুসাদ ধাতস্থ হল। বোকার মতো হেসে জবাব দিল, কই না তো, কিছু বলছি না। তুমি বলছিলে কিছু। হ্যাঁ। আপনি শোনেননি? শুনেছি তো। বোন থাকা লাকি, অনেক লাকি। ভাই থাকাও লাকি। মারুসাদ আদিরার দিকে আর চোখে দেখল। আদিরা বলছে, বড় ভাই হলে তো সব সময় বোনকে প্রোটেক্ট করে, আর ছোট ভাই হলে বোনের কাছে নানান আবদার করে। বড় বোনকে মায়ের মতো মনে করে। আমার আহাদ, জানেন ও কি করে? কি করে? আমি গ্রামে গেলে ও আমাকে আসতেই দিতে চায় না। যাওয়ার 2 দিন আগে থেকে আমার ওড়নার কোনা ধরে আঠার মতো লেগে থাকবে। বারবার বলবে, তুমি সত্যি চলে যাবে? আমারও তো ওকে আমার কাছে নিয়ে আসতে ইচ্ছে করে। আমি ভাবছি গ্র্যাজুয়েশনের পর একটা চাকরি নিয়ে বাবা মা আহাদ সবাইকে নিয়ে আসব। মারুসাদ হুট করে প্রশ্ন করে বসে, তোমার কি চট্টগ্রামেই থাকার ইচ্ছা? আদিরা থেমে মারুসাদের দিকে তাকালো, তারপর চিন্তা করে বলল, তা জানি না। মানুষের অতীত বর্তমান ভবিষ্যতের সাথে সাথে স্থানকালও বদলায়। দেখা যাক ভবিষ্যৎ আমাকে কোথায় পৌঁছায়। মারুসাদ মুচকি হেসে ফের হাঁটা শুরু করল, সাথে আদিরাও। কিছুক্ষণ পর ওরা হাঁটতে হাঁটতে আদিরার হোস্টেলের কাছে চলে এসেছে। আদিরাকে বিদায় দেওয়ার সময় মারুসাদ বলল, প্রায় 8 ঘন্টার মতো হাঁটলাম, কিন্তু মনে হচ্ছে 5 মিনিট। আদিরা কথার দ্বারা প্রত্যুত্তর করল না, লাজুক হাসল শুধু। তারপর হাত নেড়ে বিদায় জানিয়ে হোস্টেলের ভেতর চলে যায়। আদিরা চলে যাবার পর মারুসাদ সেখানে মিনিট 2 দাঁড়িয়েছিল। রুমে গিয়ে আদিরা জানালার পর্দা সরিয়ে বাইরে তাকাতেই মারুসাদ হাত নাড়ল। মারুসাদ হাত নাড়তেই আদিরা তৎক্ষণাৎ জানালার পর্দা আবার সোজা করে ওড়না দিয়ে মুখ ঢেকে বিছানায় বসে পড়ল। তার হৃৎপিণ্ডের গতি অস্থির। মেডিকেল সায়েন্সের বাইরে বললে এটাকে লজ্জা, অস্থিরতা, ভালোবাসার অনুভূতি বলে। এদিকে মারুসাদ আদিরাকে হুট করে আবার পর্দা সোজা করে ফেলতে দেখে মাথা নিয়ে নিঃশব্দে হাসল। অতঃপর রিকশা ডেকে উঠে পড়ল। ছোট পাহাড়ের মতো ঢিবির উপরের মতো স্থানটায় গিয়ে মাহি তার ছবি আঁকার সরঞ্জাম নিয়ে প্রস্তুত ছবি আঁকতে। জায়গাটা ভার্সিটির ভেতরেই, কিন্তু এটাকে পাহাড় না বলে ঢিবি বলাই ভালো। ছবিতে সে আজকে এই জায়গাটাই আঁকবে। প্রথমেই ভবন আঁকা শুরু করল। কিছুক্ষণ পর মাহি ছবি আঁকতে আঁকতে একজন তার সামনে স্ট্রবেরি শেক বাড়িয়ে দিল। মাহি পাশে না ফিরেই মুচকি হেসে তা নিল। ক্রমাগত কাগজে তুলি ঘোরাতে ঘোরাতে বলল, আপনার বন্ধু তো জব করছে, আপনি করবেন না? আহনাফ হালকা হাসল। তারপর বলল, মাস্টার্স শেষ হোক তারপর। কেন আগে করবেন না? কেন? 3টা টিউশনি করাই। 3টা টিউশনি মিলিয়ে স্টুডেন্ট যদিও 6-7 জন, তাতে ভালোই অ্যামাউন্ট আসে। চাকরি করলে প্রথম স্যালারিও এত দেয় কি না? এজন্য চাকরি করবেন না? টিউশনি তো দাভাইও একটা করাই। করব। তোমার দাভাইয়েরটা আলাদা, সে টিউশনি নেয় আবার ছাড়ে। এই পর্যন্ত কতগুলো ছেড়েছে হিসাব নেই, লাস্টে 2টো করাতো, এখন একটা। তার টিউশনি ছাড়ার কারণ হচ্ছে ফিমেল স্টুডেন্ট রিসেন্টলি অ্যাডমিশন টেস্ট কয়েকটা ভার্সিটিতে বাকি আছে, তাই ওই 2টা মেয়েকে পড়ানো এতদিন পর ছাড়ল। অনেক রিকোয়েস্ট করেছিল যাতে না ছাড়ে, তাই চাকরির দোহাই দিয়ে ছাড়ল। এখন 2টো ছেলেকে পড়ায় আর চাকরি করে। তো আপনার কাছে মেয়েরা পড়ে না? পড়ে তো, 3টা মেয়ে। মাহি আঁকা থামিয়ে দিল। তারপর আহনাফের দিকে চেয়ে একটা লুক দিল, যা দেখে আহনাফ বোকার মতো হেসে বলে, রিল্যাক্স, আমি ওদের বলে দিয়েছি আমার একটা আগ্নেয়গিরির সাথে মন দেওয়া নেওয়া আছে। ওরা খুব ভয় পেয়েছে।
মাহি এবার হাতের তুলিটা জোরে ওয়াশ কৌটাতে রাখল। তারপর কোমরে হাত গুজে আহনাফের দিকে তেড়ে গিয়ে শুধালো, আমি কি? আহনাফ এক পা পিছিয়ে গিয়ে সামান্য ঢোক গিলে বলল, কি? আপনি আমাকে কি বললেন? কি কি বললাম? তোতলাচ্ছেন কেন? কি সম্বোধন করেছেন ওদের কাছে? ঈশাই স্কুল লেডি, এটাই বলেছি। মাহি বাম চোখের ভ্রু উঁচু করে ফের শুধায়, এটা বলেছেন? আহনাফ মাথা উপর নিচে নাড়তে নাড়তে বলে, হু, এটাই বলেছি। তুমি যদি ভুল শুনো এটাও কি আমার দোষ? আমি ভুল শুনেছি। আহনাফ আবারও মাথা উপর নিচে নাড়ে। মাহি কয়েক সেকেন্ড আহনাফের চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকে। তারপর স্ট্রবেরি শেকের স্ট্রোতে শেষবারের মতো টান দিয়ে খালি প্লাস্টিকটা আহনাফের হাতে ধরিয়ে দিয়ে হনহন করে হাঁটা ধরে। আহনাফ অবাক হয়ে মাহির পিছু যেতে যেতে বলে, মাহি সরি। শোনো না। মাহি যেতে যেতে জোরে বলে, যদি ছবি আঁকার জিনিসগুলো ওখানে ফেলে আমার পিছু এসেছেন তবে বুঝে নিয়েন কিন্তু। থেমে যায় আহনাফ। মুখ ভার করে হতাশ হয়ে একবার মাহির চলে যাওয়া দেখে তো আরেকবার পিছনে ঘুরে অর্ধেক আঁকা ছবিটার দিকে তাকায়। অতঃপর হতাশ হয়ে ছবিটার দিকেই এগিয়ে যায়। সারাদিন বৃষ্টি, একবার মুষলধারা তো আরেকবার ঝিরিঝিরি। সমুদ্রে নিম্নচাপের কারণেই এত বৃষ্টি হচ্ছে। প্রকৃতিতে শরৎ ঋতু তার রূপে আত্মপ্রকাশ করতে না করতেই গ্রীষ্ম বর্ষা আবার নিজেদের প্রভাব বিস্তার করতে ব্যস্ত। হোস্টেলে অলস বসে আছে সুমি মৌমি রাত্রিরা। সুমি ও মৌমি কিছু ডাউনলোড করা চাইনিজ সিরিজ দেখছে, কিন্তু রাত্রি উপর হয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবনায় খোয়ে আছে। সুমি ড্রামা দেখতে দেখতে রাত্রিকে খেয়াল করে। অতঃপর প্রশ্ন ছুড়ে, কি রে, তুই এভাবে শুয়ে আছিস কেন? রাত্রি অনড়ভাবে জবাব দিল, ভালো লাগছে না তাই। বৃষ্টির জন্য? না। তবে? রাত্রি উঠে বসল। তারপর হতাশ স্বরে বলল, আমি জানলে কখনোই এসবে জড়াতাম না। আমি তার মিথ্যাকে বিশ্বাস করে ফেলেছিলাম। এবার সুমির সাথে সাথে মৌমিও কৌতূহলী হল। মৌমি ফোন হাত থেকে নামিয়ে রেখে রাত্রিকে উৎসাহী হয়ে শুধালো, কাল না তুই তোর অনলাইন বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে জিইসি মোড়ের দিকে গেছিলি? কেমন গেল তোদের ফার্স্ট ডেট? সুমিও বলল, হ্যাঁ তাই তো। তারপর সেখান থেকেই টিউশনিতে গেছিলি বলেছিলি, এসে ঘুমিয়ে গেলি। বললি না তো প্রথম দেখা কেমন ছিল? রাত্রি হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, সে আমাকে মিথ্যা বলেছে। সে চুয়েট থেকে পড়াশোনা করেনি। হ্যাঁ, তবে? সে ছবিতেই পড়ে। আমরা তাকে চিনিও। সুমি ও মৌমি অবাক হল। ফের শুধালো, আমরা চিনি? কে সে? নিলয়। সাগরদের সাথে নিলয়। কি? সুমি ও মৌমি একসাথে চিৎকার করে ওঠে। তারপর দুজনেই নিজেদের মুখ চেপে ধরে রাত্রির কাছে এগিয়ে এসে ফিসফিস করে প্রশ্ন ছুড়ে, নিলয় ও কি তোর সাথে খারাপ কিছু করেছে? কত বড় ফ্রড এরা ছি। না, আমার সাথে খারাপ কিছু করেনি। কিন্তু? কিন্তু কি? সে জানতো আমি রাত্রি। জেনে শুনেই আমাকে এপ্রোচ করেছে। সুমি চিন্তিত হয়ে বলে, জেনে শুনে যেহেতু এপ্রোচ করেছে তার মানে কোনো উদ্দেশ্য তো আছেই। ওই গ্রুপের কেউ আমাদের সহ্যই করতে পারে না। সেখানে তোকে এপ্রোচ করা মানে কোনো প্ল্যান তো আছেই। মৌমি বলে, শোন, তুই ভয় পাবি না। নিলয় তোর কোনো ক্ষতি করতে পারবে না। আমরা আহনাফ মারসাদদের জানাবো ব্যাপারটা। রাত্রি মৌমির কথা শুনে তাড়াতাড়ি অনুরোধ করে বলে, প্লিজ ওদের জানাস না। আমি নিলয়ের সাথে সম্পর্ক শেষ করে দিয়েছি। কালকেই আমি ওকে ব্লক করেছি। মারসাদরা জানলে ঝামেলা করবে। সব শান্ত আছে, ভালো আছে। আর ঝামেলা লাগানোর দরকার নেই। আমার জন্য তো আরো আগে দরকার নেই। কিন্তু পরে যদি ওরা ঝামেলা করে? ওরা করলে সেটা পরে দেখা যাবে। আমি এই বিষয় নিয়ে ঘাটাঘাটি চাই না। অনলাইনে পরিচয় ছিল, তাই ব্যাপারটা অনলাইনেই সমাধান করা ভালো। আমাদের মাস্টার্স শেষ হতে আর 1.5 বছরেরও কম সময় বাকি। এখান থেকে চলে গেলে নিলয় কখনো আমাকে খুঁজেও পাবে না। সুমি ও মৌমি একে অপরের দিকে চেয়ে রাত্রিকে এই বিষয়ে আর কিছু জিজ্ঞাসা না করার সিদ্ধান্ত নিল। মুড খারাপ তোর? সাবিহা মাহিকে প্রশ্ন করে মাহির দিকে উত্তরের আশায় চেয়ে আছে। সাবিহার সাথে সাথে আদিরা রিন্তিও। মাহি ও আদিরার মধ্যে সব ঠিক হয়ে গেছে।
তবে মাহি এখন সতর্ক থাকে যাতে করে তার ভাইয়ের টপিক না ওঠে। মাহি আইসক্রিম খেতে খেতে জবাব দেয়, না তো। তাহলে এত আইসক্রিম খাচ্ছিস কেন? মাত্রই তো 3 কাপ খেলাম। আর এগুলো এখন আর আইসক্রিম নেই, চকলেট শেক হয়ে গেছে। রিন্তি সাবিহাকে পূর্ব দিকে তাকাতে ইশারা করে। সাবিহা পূর্ব দিকে তাকায়, দেখে আহনাফ ও রাফিন কিছুটা দূরে অনবরত হাঁটছে। রিন্তি তাকাতেই আহনাফ হাত জোর করার মতো দেখায়। বিষয়টা রিন্তি ঠিক বুঝতে পারে না। সে জিজ্ঞাসা করে বসে মাহিকে, আচ্ছা মাহি, আহনাফ ভাই ও তোর মধ্যে ঝামেলা হয়েছে? না তো। তাহলে উনি এভাবে উকিঝুঁকি করছেন কেন? মাহি একবার তাকালো সেদিকে, তারপর বিরক্তি কণ্ঠে বলল, সেটা উনাকেই জিজ্ঞাসা কর। আমি কিভাবে জানবো উনি কেন এমন করছেন? সাবিহা উঠে আহনাফ ও রাফিনের কাছে গেল। সাবিহাকে আসতে দেখে রাফিন জিজ্ঞাসা করে, মাহির রাগ ভেঙেছে? না মনে হয়। কিন্তু হয়েছে কি? আইসক্রিম যে হারে খাচ্ছে। আহনাফ বলে, আমার স্টুডেন্ট আজকে ছবিতে ঘুরতে এসেছিল। এসে আমাকে দেখেই ছুটে এসে এক প্রকার বায়না করা শুরু করেছে তাকে এবং তার বান্ধবীদের ক্যাম্পাস ঘুরে দেখাতে হবে। তখন আমার পাশে মাহি ছিল। ও, তো আপনি মেয়েটাকে ক্যাম্পাস ঘুরিয়ে দেখিয়েছেন? হু, কিছুক্ষণ দেখিয়ে বলেছি নিজেরা দেখে নাও, আমার কাজ আছে। মাহি সাথে গিয়েছিল? না, ও তো তখনই চলে এসেছে। সাবিহা মিনমিন করে বলে, এজন্যই এত আইসক্রিম খাচ্ছে। কিছু বললে? না না, আমি দেখছি। আপনি চিন্তা করবেন না, ও একটু জেলাস আর কি। ঠিক হয়ে যাবে ভাইয়া। এই বলে সাবিহা আবার তার বান্ধবীদের কাছে চলে আসে। তারপর আদিরা ও রিন্তিকে কানে কানে সবটা বলছে। মাহি আড়ি পেতে শুনতে চাইলে ওরা আর একটু সরে যায়। মাহি তারপর মুখ বাঁকিয়ে নিজের আইসক্রিম খাওয়াতে মন দেয়। ওই মারসাদ এবার বেশি করতাছে। আমারে বারবার পুলিশের দৌড়ানি দেওয়াইতাছে। ওই মাইয়ার লইগ্গা তার এত কিসের পীড়িত? দেলোয়ারের কথা শুনে সাগর সিগারেটে সুখ টান দিতে দিতে কিছু চিন্তা করল। তারপর ফট করে বলে উঠল, কি ডন্না প করো আদিরাকে? কি ডন্না প? হু, মারসাদ সারাদিন অফিসে থাকে, তাই কি এবং ডন্না প করতে তেমন ঝামেলা হবে না। আদিরা দুপুরের পর যখন ক্যাম্পাস থেকে বের হয় তখনই উঠিয়ে নিবে। তারপর সুযোগ বুঝে বিয়ে করে ফেলবে। সাগরের বুদ্ধিটা দেলোয়ারের মনে ধরল। সে সহাস্যে বলল, ভালা বুদ্ধি দিছেন। এই ফুলকলিরে পাওয়ার লইগ্গা ইডা ছাড়া উপায় নাই। অনেক জ্বালা ইছে ওই মারসাদ। একবার বিয়াটা কইরা ফালাইলে সব তেজ বাইর হইয়া যাইব। তাহলে ব্যবস্থা করে ফেলো, তাড়াতাড়ি কাজটা করো। তারপর দেলোয়ার সব ব্যবস্থা করতে চলে যায়। দেলোয়ার যেতেই নিলয় সাগরের কাছে এসে বলে, আদিরাকে কিডন্যাপ করলে মারসাদের কি লস? তার থেকে ভালো রুহুল আমিনের দেওয়া কাজটা করার চেষ্টা কর। মারসাদকে কোনোভাবে গায়েব করে দিলেই তো হয়। তারপর মারসাদের বাবা তার ব্যবসার দায়িত্ব রাকিবকে বুঝিয়ে দিবে। মারসাদ না থাকলে রাকিব ছাড়া আর তো কোনো অপশন থাকবে না ওনার কাছে। সাগর ওতানি হেসে বলে, গায়েব করতেই তো আদিরার পেছনে মারসাদ যাবেই। এক ঢিলে দুই পাখি শিকার। তুই খালি দেখতে থাক। তারপর নতুন আরেকটা সিগারেট ধরালো সাগর। নিলয় ভাবছে এতে যদি কাজ না হয় তবে কি হবে। আদিরা ক্যাম্পাস থেকে বেরিয়ে হোস্টেলের উদ্দেশ্যে হাঁটছে। হঠাৎ তার সামনে একটা মাইক্রোবাস থামল। আদিরা চকিতে থামল। সে কিছু বুঝে উঠার আগেই গাড়ির ডোর খুলে তাকে কেউ মুখে রুমাল চেপে ধরে একটানে গাড়ির ভেতরে তুলে নিল। জ্ঞান হারালো আদিরা। রাস্তায় পড়ে রইল আদিরার ব্যাগ। তার জ্ঞান যখন ফিরল তখন তার সামনে ঘুটঘুটে অন্ধকার। হাত পা নাড়াতে গিয়ে বুঝতে পারল সে বন্দি চেয়ারের সাথে তার হাত পা মোটা দড়ি দিয়ে বাঁধা। তৎক্ষণাৎ আদিরার মনে পড়ল হঠাৎ যখন তার সামনে মাইক্রোবাসটি এসে থেমেছিল। ঘাবড়ে যায় আদিরা। চিৎকার করে সাহায্যের জন্য ডাকতে থাকে। কয়েকবার চিৎকার করে ডাকার পর হঠাৎই তার মাথার উপরের বাল্বটি জ্বলে উঠে। চোখ মুখ কুঁচকে নেয় আদিরা। আলো সহনশীল হওয়ার আগেই কারো পায়ের শব্দ পায়। পিটপিট করে চোখ খুলে দেখতে চেষ্টা করে সে। এত চিল্লাচিল্লি করো কেন ফুলকলি? আমাগো বিয়া হইব তো, একটু পরেই কাজে আসব, তারপর আমাগো বিয়া পড়াইব। এত অস্থির হইও না। আদিরা কণ্ঠস্বর চিনতে পারে। ভয় এখন তার হাত পা কাঁপছে।
দেলোয়ার তাকে বিয়ে করতে উঠিয়ে নিয়ে এসেছে। সে কি তবে এখান থেকে বাঁচতে পারবে না? এসব মনে আসতেই সে চিৎকার করে অনুরোধ করে কাঁদতে থাকে, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কারো কোনো ক্ষতি করিনি, আমাকে যেতে দিন প্লিজ, আমি কাউকে বলবো নাকি ডন্নাপের কথা, তাও আমাকে ছেড়ে দিন, আমি আমি চলে যাব এই শহর থেকে, কখনো আসবো না এই শহরে, আমাকে যেতে দিন ভাই, দয়া করুন। আদিরা এত কাকুতি মিনতি কিছুতেই মন গলল না দেলোয়ারের। সে বিশ্রী হেসে বলে, তুমি যতই ফোরফোর করো আইজকা তোমার ছাড় নাই, অনেক তোমার পিছে ঘুরছি, তোমার ওই মারসাদ আশিকের লইজ্ঞা দইমা আছিলাম, এইবার যখন বাগে পাইছি কেমনে তোমারে যাইতে দেই, কও তো ফুলকলি তোমার ওই পেয়ারের মজনু ইহানে আইতেও পারত না, হে তো এখন অফিসে কাম করে, অত সময় নাই হের, আর তোমারে আনার সময় কেউ খেয়ালও করে নাই, আমাকে ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন, আমি আমার গ্রামে চলে যাব, প্লিজ প্লিজ। দেলোয়ার এবার ধমকে উঠে, চুপ আর পিলিজ পিলিজ করবা না, আমার দয়ার শরীর, কিন্তু আমি এখন তোমারে দয়া করতে পারতাম না, একটু পর বিয়া হইব আমাগো, তারপর তোমার সব কথা শুনমু, এখন চুপ কইরা থাকো, নাইলে হাত পায়ের মতো মুখটাও বন্ধ কইরা দিমু, বুঝছ? আদিরা মানে না, কাকুতি মিনতি করে কাঁদতেই থাকে। শেষে দেলোয়ার তার মুখে কস্টেপ লাগিয়ে দেয়। আদিরাকে মাইক্রোতে করে তুলে নিয়ে যাওয়ার সময় মারসাদের এক জুনিয়র দেখেছে, যাকে মারসাদি ভার্সিটি খোলার পর আদিরার উপর নজর রাখতে বলেছে। নজর বললে ভুল হবে, আদিরাকে দেলোয়ার বা কেউ কোনোরকম বিরক্ত করলে তুহিন নামের ছেলেটা তা মারসাদকে জানাবে। ছেলেটা আদিরার ডিপার্টমেন্টেই আদিরার এক ইয়ার সিনিয়র। সে মাইক্রোটার পিছু করতে করতে নাম্বার প্লেট নোট করেছে। অনেকখানি পর্যন্ত সে বাইকে করে পিছুও করেছে, কিন্তু শেষ পর্যন্ত বাকের কারণে আর দেখতে পায়নি। তুহিন মারসাদ ও তার বন্ধুদেরকে আদিরার কি ডন্ন পিংয়ের বিষয়ে জানিয়ে দিয়েছে। পুলিশও এখন মাইক্রোর নাম্বার ট্র্যাক করে দেলোয়ার পর্যন্ত পৌঁছানোর ট্রাই করছে। পুলিশ চেকপোস্টগুলোতেও চেকিং হচ্ছে। মারসাদ ও তার বন্ধুরা দুই ভাগে বিভক্ত হয়ে যতটুকু পর্যন্ত তুহিন মাইক্রোটাকে ফলো করতে পেরেছিল তারপর থেকে খুঁজছে। মারসাদ আহনাফকে কল করে, ওদিকে পেয়েছিস? না, এদিকে নেই। তুই পেয়েছিস? এখনো না। পুলিশ লোকেশন হয়তো এতক্ষণে ট্র্যাক করে ফেলেছে। পুলিশ বলার পর সামনে আগাবো, আমি কল করে দেখি। মারসাদ তারপর পুলিশকে কল করে। পুলিশ কিছুক্ষণ পর মারসাদকে একটা লোকেশন দেয় যেখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। মারসাদ যেই রোডে গেছে সেদিকেই। অতঃপর সবাই সেদিকে খোঁজা শুরু করে। কন্যার নাম কি? কাজী আদিরার নাম জিজ্ঞাসা করলে দেলোয়ার বলে, আদিরা। পুরা নাম বলেন, সাথে বাবুর নাম ঠিকানা সব বলেন, আর ভোটার আইডি কার্ড দেন। দেলোয়ার এবার আদিরার দিকে ঘুরে তাকায়। আদিরাকে এখনো হাত পা মুখ বেঁধে বসিয়ে রাখা হয়েছে। দেলোয়ার এক টান দিয়ে আদিরার মুখ থেকে কষ্টেপ খুলে জিজ্ঞাসা করে, তোমার পুরা নাম কও ফুলকলি? আর তোমার বাপ মানে আমার শ্বশুর আব্বার নাম কি? তোমাগো গ্রামের ঠিকানা কও। আদিরা চুপ করে খিচে বসে থাকে। তার মুখ দিয়ে একটা কথাও বের হয় না। দেলোয়ার আরো একবার আদিরাকে জিজ্ঞাসা করে, কিন্তু আদিরা এবারও চুপ। কাজী সাহেব তারা দিলে দেলোয়ার ধমকে বলে, এতক্ষণ তো চিল্লাচিল্লি কইরা আমার কানের পোকা মাইরা ফেলতাছিল, এখন কি তোমার মুখের মধ্যে বোবায় ধরছে? কথা কও না কেন? যা জিগাইতাছি তার জবাব দাও না কেন? আদিরা ভয় পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। অনবরত কাঁদছে সে। কাজী সাহেব আদিরার অবস্থা দেখে কাপা কাপা স্বরে বলে, আমি আগেই বলেছিলাম মেয়ে রাজি না থাকলে কিন্তু বিয়ে হবে না। মেয়ের পরিবারও তো। এই কাজী চুপ, তোর কাম বিয়া পড়ানি, তুই বিয়া পড়াইবি। এতদিকে কথা কইতে যাস কেন? চুপচাপ বিয়া পড়া। কাজী ভয় ফের কাপা কাপা স্বরে বলে, পড়াইতেছি, কিন্তু মেয়ের জন্ম পরিচয় সব তো লাগবে। আপনি না হয় আমাকে মেয়ের ভোটার আইডি কার্ডটাই দেন। দেলোয়ার কিছুটা ভাবে। আদিরার ব্যাগটা তো রাস্তাতেই ফেলে এসেছিল। এখন আদিরা মুখ না খুললে ভোটার আইডি কার্ডই বা পাবে কোথায়? রাগে এখন মাথা খারাপ হচ্ছে তার। সে এবার আদিরার গাল খুব শক্ত হাতে চেপে ধরে আদিরাকে নিজের দিকে ঘুরায়।
আর বলে, তুই তোর নাম পরিচয় কইবি না? আদিরা মুখের ব্যথায় কাকিয়ে উঠে কোনোমতে জড়ানো স্বরে উত্তর দেয়, না বলবো না। ঠিক আছে, কাজী সাহেব নাম পরিচয় ছাড়াই বিয়া পড়ান, কিন্তু নাম পরিচয় ছাড়া তো বিয়া হয় না। দেলোয়ার এবার রক্তচক্ষু নিয়ে কাজীর দিকে তাকায় আর রাগান্বিত স্বরে বলে, আপনারে যা করতে কইছি করেন, বেশি কথা কইলে এইখান থেকে বাড়িতে ফিরতে পারবেন না। কাজী ভয় কোনো উপায় না পেয়ে দেলোয়ারের কথা মতো কাজ করতে লাগলো। আদিরা অতিরিক্ত নড়চড় করার চেষ্টা করলে দেলোয়ার ওর মুখ থেকে হাত সরিয়ে নেয়। দেলোয়ার হাত সরানো মাত্রই আদিরা দেলোয়ারের দিকে একদলা থুতু ছুঁড়ে মারে আর নিজের ভেতরকার রাগ জেদ ঘৃণার সহিত বলে, তুই কখনোই আমাকে বিয়ে করতে পারবি না। যেমনে তুই বিয়ে পড়াতে বলতেছিস তেমনে বিয়ে হয় না। তুই খালি আমার অর্ধেক নাম ছাড়া আর কিচ্ছু জানিস না। তুই এখন আমাকে দিয়ে যেখানে খুশি সাইন করিয়ে নিলেও বিয়ে হবে না। দেলোয়ার রেগে ঠাস করে আদিরার গালে চড় মারে। আদিরার গালে 5 আঙুলের ছাপ পড়ে যায় তাতে। দেলোয়ার হিসহিসিয়ে বলে, তাইলে তোর সাথে বিয়া ছাড়াই বা সর করি? কি বলস? এইটা একটা ঝাকাস আইডিয়া। তারপর তোরে দুনিয়ার কোনো পোলা বিয়া করব না, তখন আমার কাছেই আইতে হইব। আদিরার মনে ভয়ের তীব্রতা বাড়ছে, কিন্তু তার মনে উথলে উঠা ঘৃণার কাছে তা প্রায় হার মেনে নিচ্ছে। তোর মতো লমোপ তত এগুলাই করতে পারে, মরে যাব তাও তোরে জিততে দিব না। তোর মুখ দেখলেই ঘেন্না হয়। আদিরার চুলের মুঠি খিচে ধরে দেলোয়ার। আদিরা তার লাভায় নেয় ফুলে ফেপে উঠা রাগ ও ঘৃণা সম্বলিত রক্তচক্ষু নিয়ে দেলোয়ারের দিকে চেয়ে থাকে। দেলোয়ার তা দেখে বিশ্রী হেসে বলে, তোরে বিয়া কইরা সম্মান দিতে চাইছিলাম, কিন্তু তুই সেই সম্মানের যোগ্য না, তাই তোরে আমি মারমু না, কিন্তু তুই প্রতিদিন মরবি। দেলোয়ারের ইশারা পেয়ে দেলোয়ারের লোকেরা কাজীকে সেখান থেকে নিয়ে যায়। তারপর পরিত্যক্ত এই গোডাউনের বাইরে বের করে দেয় আর বলে দেয় যেন কারো কাছে মুখ না খোলে। শুনশান রাস্তা দিয়ে হঠাৎ এক পাজামা পাঞ্জাবি ও লাল সাদা স্কার্ফ পরিহিত মুরব্বিকে আসতে দেখে মারসাদ ও তার বন্ধুরা এগিয়ে যায়। মুরব্বিকে থামিয়ে মারসাদ তার ফোনে আদিরার ছবি দেখিয়ে মুরব্বিকে জিজ্ঞাসা করে, চাচা, এই মেয়েটিকে এখানে কোথাও দেখেছেন? কেউ এই মেয়েটিকে কি ডন্না পকড়ে নিয়ে এসেছে? মুরব্বি আদিরার ছবি দেখে আরো ঘাবড়ে যায়। সে অস্থিরতার সাথে জবাব দেন, না বাবা, আমি এই মেয়েরে কোথাও দেখি নাই। আমি কিছু জানি না, আমারে যাইতে দাও বাবা। মুরব্বির চোখে মুখে অস্থিরতা ও ভয় দেখতে পেয়ে মারসাদ ও তার বন্ধুরা কিছুটা আন্দাজ করে। আহনাফ বলে, চাচা, আমাদের সাথে পুলিশও আছে। কিছুক্ষণ পর পুলিশের গাড়িও এদিকে চলে আসবে। মেয়েটাকে যারা কি ডন্না করেছে, আমরা সেই গাড়ির লোকেশন ট্র্যাক করেই এদিকে এসেছি। মুরব্বিটি এবার মাটিতে বসে পড়ে মারমাদের পা ধরতে চায়। তৎক্ষণাৎ মারসাদ পিছিয়ে যায়। মুরব্বিটি বলেন, আমারে মাফ কইরা দাও বাবা, আমি তোমাগো কিছু কইলে আমারে ওরা মাইরা ফেলবে। আমার 2টা মেয়ে আছে, বিয়ের উপযোগী হয়ে গেছে, মাফ করো আমারে। মারসাদ মুরব্বিকে উঠায়, তারপর বলে, আপনি ভয় পাবেন না, ওদের সবাইকে পুলিশের স্পেশাল হেফাজতে নেওয়া হবে, ওরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি শুধু বলেন এই মেয়েটাকে কোথায় দেখেছেন। অতঃপর মুরব্বিটি মারসাদ ও তার বন্ধুদেরকে জায়গাটা দেখিয়ে দেয়। আমারে খালি এইটা ক, তুই আমারে বিয়া করতে রাজি হইলি না কেন? তুই জানোস তোর সাথে এখন কি হইব? আদিরা নীরব, ভেতরে ভেতরে দোয়া দুরুদ পড়ছে অনবরত। দেলোয়ার কয়েক সেকেন্ড অপেক্ষা করে উত্তর না পেয়ে আবার বলে, ওই মারসাদরে তো কিছু কইতা না, আমারে দেখলেই তোমার গাত্রে আগুন ধইরা উঠে কেন? ওইও তো তোমারে পথে ঘাটে পিছে পিছে ঘুরে, ওরে তো কিছু কও না, সব খালি আমার সময় কেন? ওই মারসাদ বড় লোক আর শিক্ষিত দেইখা, আর আমি গরিব বকলম দেইখা? তোমার বাপের অবস্থাও শুনছি তেমন ভালা না, তাইলে কি তুমি লোভে পইরা ওই মারসাদরে পটানোর চেষ্টা করতেছ? তুমি তো একটা লোভী। আদিরা এবারও চুপ। দেলোয়ার ঘর কাঁপিয়ে হেসে ব্যঙ্গ করে বলে, মাইনসে ঠিকই কয়, পয়সা থাকলে মাইয়ারা ভালোবাসা দেখে না। আদিরা দাঁতে দাঁত চেপে এতক্ষণ শুনেছে, এবার সে চিৎকার করে বলে উঠে, তোর ওই নোংরা মুখে আর একটা কথাও বলবি না। মারসাদ তোর মতো বক হাঁটে না, সে আমার ব্যাপারে কখনো খারাপ ইন্টেনশন রাখেনি। এটাই পার্থক্য, আমি তোকে ঘৃণা করি আর মারসাদকে ভালোবাসি।
দেলোয়ার এবার আদিরার কাছে এসে আবার ওর গাল চেপে ধরে। তারপর বলে, তুই মারসাদরে ভালোবাসোস? আমার ফুলকলি তুই। তুই আরেকজনরে কেমনে ভালোবাসতে পারোস? আমারে ভালোবাসবি তুই? আমারে? আদিরা তৎক্ষণাৎ একদলা থুথু আবার দেলোয়ারের দিকে ছুঁড়ে ফেলল। দেলোয়ারকে রাগে আদিরাকে আরো একবার জোরে অপ্পর মারল। তারপর আদিরার পায়ের বাঁধন খুলতে শুরু করে। কাজী রাস্তা দেখিয়ে দিয়ে চলে গেছে। এখানে 2টা পরিত্যক্ত গুদামঘর। ওরা পুলিশকে লোকেশন পাঠিয়ে দিয়েছে। তারপর 2 ভাগে দুটোতে যায়। আহনাফ ও মৃদুলকে সামনেরটাতে পাঠায়, আর মারুসাদ ও রাফিন পেছনেরটাতে যায়। রবিন আগে থেকেই ভয় কাঁপছে বলে ওকে পুলিশের জন্য অপেক্ষা করতে বাইরে থাকতে বলে। সামনের গুদাম ঘরে আদিরা নেই, তবে কয়েকজন ছেলে এখানে বসে মদ খেয়ে টাল হয়ে আছে। আহনাফ মৃদুলকে বলে, এদেরকে কিছু করার দরকার নেই, এগুলো এমনিই সেন্সে নেই। চল পেছনেরটাতে যাই। চল, পেছনেরটাতেই থাকবে। মারুসাদ ও রাফিন পেছনের গুদাম ঘরের কাছে যেতেই ভেতর থেকে নারী কণ্ঠের চিৎকার ও আকুতি শুনতে পায়। এটা যে আদিরা সেটা বুঝতে তাদের বাকি নেই। ওরা দুজন দ্রুত গুদাম ঘরটাতে ঢুকতে নিতেই ওদের উপর আক্রমণ হলো। 3 জন আক্রমণ করল। 3 জনের হাতেই ধারালো ছুরি। 3 জনের আক্রমণ থেকে বেঁচে কয়টা লাথি ঘুষি দিয়েছে, কিন্তু তাতে তো তারা কাবু হয়নি। তখনই আহনাফ ও মৃদুল এসে যোগ দেয়। আরো 2 জন এসে ওদেরকে আক্রমণ করে। মারুসাদ কোনো মতে আগে ভেতরে ঢুকে। দেলোয়ার মারসাদকে দেখে আদিরার হাত ছেড়ে দেয়। আদিরা তার জামার ছেঁড়া হাতা 2 হাত দিয়ে চেপে ধরে কাঁদতে কাঁদতে পিছিয়ে যায়। দেলোয়ারের গোপ না অঙ্গে ইচ্ছেমতো লাথি দিয়ে দেলোয়ারকে একদম প্রায় নিস্তেজ করে ফেলেছে। তারপর মারুসাদ দ্রুত ফ্লোর থেকে ওড়না উঠিয়ে আদিরার কাছে যায়। আদিরাকে ভালো করে ওড়না দিয়ে মুখ ওড়িয়ে দেয়। আদিরা অনবরত কাঁদছে। মারুসাদ ওর সামনে বসে অস্থির হয়ে দেখছে, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। শ্বাস প্রশ্বাসের গতি তার স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ। আর একটু পর এলে কি হতো, এটা চিন্তা করতে গেলেই তার চিন্তা শক্তি সেখানেই থেমে যাচ্ছে। মারুসাদ তার কাঁপা কাঁপা হাত বাড়ালে আদিরা আরো পেছানোর চেষ্টা করে দেয়ালের সাথে লেগে যায়। আরো জড়সড় হয়ে বসে মারুসাদ হাত গুটিয়ে নেয়। সে বুঝতে পারছে আদিরার মানসিক অবস্থা। তখনই দেলোয়ার আস্তে আস্তে উঠে। তারপর একটু আগে আদিরাকে যেই কাঠের চেয়ারটাতে বেঁধে রেখেছিল সেটা উঠিয়ে মারুসাদের মাথা ও পিঠে সজোরে বা ওড়ি দেয়। মুহূর্তেই মাথায় হাত দিয়ে পেছনে ঘুরে ফ্লোরে লুটিয়ে পড়ে মারুসাদ। আদিরা তা দেখে মারুসাদের নাম ধরে আর্তচিৎকার করে উঠে। এতক্ষণে পুলিশও এসে পড়েছে। পুলিশ গুদামের ভেতরে ঢুকছে। দেলোয়ার আদিরার দিকে এগুতে নিতেই পুলিশ ভেতরে ঢুকে পড়ে। পুলিশ দেলোয়ারকে আটক করে আর আদিরার অবস্থা দেখে লেডি কনস্টেবলকে ভেতরে ডাকে। মারসাদকে ধরে বাহিরে নিয়ে আসে। হসপিটালের করিডোরে পায়চারি করছে মারুসাদের বন্ধুরা। মারুসাদের মাথা ফেটেছে। আরেকটা কেবিনে মাহি, সাবিহা ও রিন্তি আদিরার পাশে বসে আছে। আদিরা খুব প্যানিক করছিল বলে ঘুমের ইনজেকশন দিয়েছে, সাথে স্যালাইন চলছে। মাহি আদিরার বাম হাত ধরে নিষ্পলক চেয়ে আছে ওর মলিন মুখটার দিকে। তার দাভাইয়ের মাথা ফেটেছে, ব্লাডও লস হয়েছে, সেসব সে জানে। সেটা নিয়েও খুব দুশ্চিন্তা ও অস্থিরতায় আছে। তবে ডাক্তার বলেছে মাথার আঘাত তেমন গুরুতর না, ফেটেছে কিছুটা। যদি লোহার কোনো বস্তু দিয়ে আঘাত করত তবে আরো খারাপ অবস্থা হতো। 2 দিকের চিন্তায় মাহি এবার শব্দ করে কেঁদে ফেলল। সাবিহা ও রিন্তি ওকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু ও শান্ত হতে পারছে না। আদিরার সাথে কি হতে চলেছিল তা আহনাফ তাকে বলেছে। একটা মেয়ের জন্য এটা কত বড় মানসিক আঘাত সেটা ভূকোক্তভোগী ভালো বলতে পারবে। ডাক্তার মারুসাদের ট্রিটমেন্ট করে করিডোরে এসে বলেন, উনার আঘাতও গুরুতর না, হি ইজ লাকি। আমরা উনাকে রেস্টের জন্য সিডেটিভ দিয়েছি, ঘুমাচ্ছে এখন। তবে উনাকে সাবধানে চলাফেরা করতে বলবেন, একই জায়গায় যেন আঘাতও না পায়। তারপরে ডাক্তার চলে যায়। আহনাফ মৃদুলরা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মাহিদের কাছে গিয়ে বলে। মাহিকে কাঁদতে দেখে আহনাফ ওকে কেবিন থেকে বাহিরে নিয়ে আসে। তারপর ফ্রেশ এয়ারের জন্য হসপিটাল থেকে বাহিরে নিয়ে আসে। এবারও ফ্লপ শীত মারুসাদ কি আদিরার পেছনে গার্ড ঠিক করে রেখেছে নাকি? আর দেলোয়ার ওর মাথায় বা ওড়ি দিল তো দিল কোনো লোহার ভারী কিছু দিয়ে দিত।
তাহলেই না মারুষাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে যেত। কিন্তু সাগর এবার যে দেলোয়ারকে পুলিশে ধরে নিয়ে গেছে, ও যদি পুলিশকে বলে দেয় তবে? তখন সাগরও এই ভয়টা পাচ্ছে। সে নিলয়কে থামিয়ে বলে, চুপ কর চুপ কর, দেলোয়ারের কাছে কোনো প্রুফ নেই, আর আমাদের কেউ তো ওখানে ছিল না, আমরা কাউকে হায়ারও করিনি, তাহলে আমরা ফাঁস হব কিভাবে? কিছু করতে পারবে না আমাদের। না হলেই তো ভালো, তারও সাবধানে থাকতে হবে। নিলয় সাগরের সাথে কথা বলতে বলতে তার নতুন নাম্বারে কল আসে। নিলয় ফোনের স্ক্রিনে রাত্রির নাম দেখে অবাক হয়। হঠাৎ রাত্রি তাকে কল করছে কেন? কাল তো সে রাত্রির নাম্বারে কত কল করেছে কিন্তু কল ঢুকেনি, ব্লক করেছিল। তাহলে আজ রাত্রি নিজেই কল করছে? ব্যাপারটা ভাবাচ্ছে নিলয়কে। ভাবতে ভাবতেই কল কেটে যায়। সাগর বলে, ফোন ধরিস না কেন? কে ফোন করেছ? কল সেন্টার থেকে। ও। নিলয় রিংটোন সাইলেন্ট করতে না করতেই আবার কল আসে। নিলয় এবার বাইরে এসে কল রিসিভ করে। তুমি কি বলেছিলে? তুমি আমাকে ভালোবাসো আর তোমার আমার ভালোবাসার মাঝে আমাদের ফ্রেন্ডদের শত্রুতা আসবে না? সিরিয়াসলি? তোমরাই দেলোয়ারকে সেদিন সেভ করেছিলে না? আর তোমরা কাউকে সেভ করো তাও কোনো ইন্টেনশন ছাড়া, এটা আমাকে মানতে হবে? রাত্রি তুমি যা ভাবছো তা না। তুমি। রাত্রি নিলয়কে থামিয়ে দিল আর বলল, কি? আমি ভুল ভাবছি? তাও তোমাকে ও তোমাদের গ্রুপকে? 5 বছর যাবৎ তোমাদের চিনি, ভুল ভাবার কোনো প্রশ্নই আসে না। তোমরাই দেলোয়ারকে দিয়ে এসব করিয়েছ। এখন মারুষাদ ও আদিরা হসপিটালে ভর্তি, তোমাদের জন্য আমার ফ্রেন্ড হসপিটালে ভর্তি। আমার কথা তো শোনো। না, পুলিশ নিয়ে গেছে তো দেলোয়ারকে, তারপর সব বের হবে। ওয়েট এন্ড ওয়াচ। রাত্রি কল কেটে দিতেই নিলয় কল লাগায়। ফোন রিং হয় কিন্তু রিসিভ হয় না। এরপর আবার কল করলে কল ঢুকে না, তার মানে ব্লক করে দিয়েছে। নিলয় নিজের রাগ প্রকাশ করতে দেয়ালে ঘুষি দিয়ে সেখান থেকে চলে যায়। পুলিশ হসপিটালে এসে পরের দিন আদিরার বয়ান নিয়েছে। তারপর আহনাফ মৃদুলদেরও বয়ান নিয়েছে। মারুষাদের জ্ঞান ফিরেছে কিন্তু তাকে অবজারভেশনে রাখা হয়েছে। আদিরাকে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে। এখন সে সুমি মৌমিদের সাথে হোস্টেলে আছে। এদিকে হসপিটালে মিসেস মীরা, মিস্টার আরশাদ খান, মিলি ও রাকিব এসেছে মারসাদকে দেখতে। মিসেস মীরা ছেলের কেবিনের বাইরে বসে কাঁদছেন। মিলি ও মাহি উনাকে সান্ত্বনা দিচ্ছে। মিস্টার আরশাদ পাশেই চিন্তিত হয়ে বসে আছেন। কিছুক্ষণ পর হসপিটালে সামিরা আসলো। এসেই মাহিকে সরিয়ে মিসেস মীরাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে শুরু করল। মাহি বোকার মতো সামিরাকে দেখছে। সামিরা বলতে শুরু করল, এসব ওই মেয়েটার জন্য হয়েছে আন্টি। ওই মেয়েটাকে বাঁচাতে গিয়ে মারুষাদ আজকে হসপিটালে। এর আগেও ওই মেয়ের জন্যই মারুষাদ অনেক চোট পেয়েছে। মিসেস মীরা ও মিস্টার আরশাদ খান সামিরার কথা শুনে চুপ করে রইলেন। কিন্তু মাহি চুপ করে থাকতে পারল না। সে বলে উঠল, ননসেন্স কথাবার্তা বলবে না সামিরা আপু। আদিরা কিছু করেনি। আমি মোটেও ননসেন্স কথাবার্তা বলছি না মাহি। তোমার ভাইয়া আদিরাকে বাঁচাতে গিয়েই তো আজ এই হাল। একটা মেয়েকে গুয়েন্ডারা তুলে নিয়ে গিয়েছে সেটা জানার পরও দাভাই চুপ করে থাকবে? আর তুমি এখন এসব বলে কি প্রমাণ করতে চাইছো? তুমি সবসময় বেশি বুঝো মাহি, নিজের ভাইয়ের থেকে তোমার কাছে আদিরা ইম্পর্ট্যান্ট? অফকোর্স নট, বাট আই অ্যাম নট ব্লাইন্ড। সামিরা কিছু বলতে নিবে তার আগেই মিলি বলে, থামো তোমরা, এটা হসপিটাল, এখানে অহেতুক ঝগড়া করো না। ডাক্তার বলেছে ভাই ঠিক হয়ে যাবে। মিস্টার আরশাদ খান চেয়েও ছেড়ে উঠতে উঠতে বলেন, সে ঠিক হলে এর একটা পার্মানেন্ট সলিউশন করতে হবে। মিস্টার আরশাদ এরপর অন্যদিকে যান। সামিরা মাহির দিকে চেয়ে বিজয়ী হাসে। মাহি বুঝতে পারছে না তার বাবা কি করতে চলেছেন। চিন্তায় সে কিছুটা দূরে গিয়ে আহনাফকে কল লাগায়। আহনাফ কল রিসিভ করতেই মাহি বলে, সামিরা আপু এসে ভেজাল লাগিয়ে দিয়েছে। কি করেছে? আদিরার এগেইনস্টেও শকে দিচ্ছে। ভাল লাগে এসব, আর দাভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে বোঝা যাবে। আহনাফও চিন্তায় পড়ে গেছে। এত কিছুর মধ্যে এই সামিরাকে আবার কেন হাজির হতে হলো? এমনিতে ঝামেলা কি কম ছিল? আহনাফ লম্বা করে একটা নিঃশ্বাস ছেড়ে বলে, মারুষাদ সুস্থ না হওয়া অবধি আমরা কিছু বলতে পারছি না। মাহি এবার কিছুটা ইতস্তত করে বলে, কালকে আদু স্বীকার করেছে ও দাভাইকে ভালোবাসে।
এতদিন পর সব ঠিক হওয়ার পথে, আর এখনই এসব? মা বাবা যে কিভাবে জানলো দাভাই হসপিটালে? আমার কেন যেন সন্দেহ হচ্ছে সামিরা আপুই জানিয়েছে। আমারও তাই মনে হচ্ছে। তবে আঙ্কেল আন্টিকে আমরা বিষয়টা না জানিয়েও থাকতে পারতাম না। ভার্সিটির মিটিং শেষ হয়েছে? সাগর ভাইয়াদের গ্রুপ কোনো ঝামেলা করেছে আবার? ওরা মারুষাদের পদত্যাগ চাচ্ছে। ওরা বলছে মারুষাদ ভিপি হওয়ার যোগ্য না। ক্যাম্পাসে মারসাদকে এখন খুব একটা দেখাও যায় না। আপনি সব সামলে নিয়েছেন না? হসপিটালে আসছি আমি। আচ্ছা। আদিরা জানালার ধার ঘেঁষে বসে আছে। সুমি ওর পাশে বসে কাঁধে হাত রাখল। চমকে উঠে ঘুরে তাকালো আদিরা। সুমিকে দেখে আবার জানালা দিয়ে বাইরে তাকালো। খেয়ে নাও কিছু, সকালেও খাওনি। এখন দুপুর গড়িয়ে বিকেল, খিদে নেই। না খেলে উইক হয়ে পড়বে। কিছু হবে না আমার। সুমি হতাশ হয়ে উঠে যায়। তারপর মৌমিকে গিয়ে বলে, মারুষাদের খবর কি? ডাক্তার বলেছে অবজারভেশনে রাখবে, আরও 2 দিন রাখতে পারে। ওই দেলোয়ারের থেকে কিছু জানতে পেরেছে? আশিক তো বলল কাল রিমাইন্ডে নিবে। এবার সাগর পার পাবে না। দেলোয়ারের নামে অ্যাটেম্প টু মা অর্ডার কেস কি ডন্না পিং ও অ্যাটেম্প টু রেপ কেস হয়েছে। দেলোয়ারকে রিমাইন্ডে নেওয়া হয়েছে। সে মারের চোটে সব উগলে দিয়েছে। সেখানে সাগর রুহুল আমিনের নাম এসেছে। রুহুল আমিন যে দেলোয়ারকে গাড়ি ও নিজের লোক দিয়ে সাহায্য করেছে সেটাও বলে। সাগরকে পুলিশ খুঁজছে। এদিকে সাগর ভয়ে চট্টগ্রাম ছেড়ে তার বাড়িতে চলে গেছে। সাগরকে না পেয়ে পুলিশ ওর বন্ধুদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। নিলয় ও বাকিদের থেকে রুহুল আমিনের ব্যাপারে ডিটেলসে জানে। এটাও জানতে পারে রুহুল আমিন আসলে মারুষাদের পেছনে। তাই মারসাদকে পথ থেকে সরাতে এসে দেলোয়ারকে আদিরার কি ডনাপিনে সাহায্য করেছে। নিলয় এটাও বলেছে রুহুল আমিন তাদের গ্রুপের সাথে মারসাদদের গ্রুপের শত্রুতা জেনে তাদেরকে এপ্রোচ করেছে। এবার পুলিশ রুহুল আমিনকে খুঁজতে কুমিল্লার থানাতে যোগাযোগ করে। 2 দিন পর মারসাদকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। তারপর মারসাদকে ওর বাবা ও বন্ধুরা মিলে চট্টগ্রামের ফ্ল্যাটে নিয়ে আসে। মিসেস মীরা ছেলের জন্য স্যুপ বানিয়ে রেখেছেন। মারুষাদ ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে বসতেই মিসেস মীরা ছেলেকে খাওয়াচ্ছেন। তখন মিস্টার আরশাদ খান এসে বলেন, সামনের মাসে তোমার ও সামিরার এনগেজমেন্ট। খাওয়া থেমে যায় মারুষাদের। মাহি, আহনাফ, মৃদুল, রাফিন ও রবিন সবাই অবাক হয়ে মিস্টার আরশাদের দিকে চেয়ে আছে। মিস্টার আরশাদ আরও বলেন, আমি চেয়েছিলাম নেক্সট উইকে এনগেজমেন্ট করতে, কিন্তু সামিরার বাবাকে নেক্সট উইকে দেশের বাহিরে যেতে হবে। আমারও পরবর্তী 2 উইকে ব্যস্ততা আছে। আমাকে না জানিয়ে তুমি এনগেজমেন্ট কিভাবে ঠিক করতে পারো বাবা? তোমার বাবা, তাই তোমার ভালো খারাপ দেখার দায়িত্ব আমার। মারুষাদ হাতের মুঠ ক্রমশ শক্ত করছে। মৃদুল ও রাফিন মারুষাদের 2 পাশে বসে ক্ষীণ স্বরে ওকে শান্ত হতে বলছে। মারুষাদ শক্ত কণ্ঠে বলে উঠে, আমি সামিরার সাথে এনগেজমেন্ট করব না। কেন করবে না? কারণ কি? মিস্টার আরশাদের কণ্ঠে রাগের আভাস। মারুষাদ উত্তরে বলে, আমি সামিরাকে ভালোবাসি না। বিয়ের পর ভালোবাসা হয়ে যাবে। না। কেন? ওই আদিরা মেয়েটার জন্য? মারুষাদ এবার তার বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। মিস্টার আরশাদও ছেলের চোখের দিকে চেয়ে আছেন। মারুষাদ নিজের দৃষ্টি সরিয়ে কাটকাট শব্দে বলে, না, আদিরা আমার জীবনে না আসলেও আমি সামিরাকে বিয়ে করব না। তুমি বিয়ে করবে? ওই আদিরার জন্য নিজের জীবন আর কত রিস্কে ফেলবে? আমার একমাত্র ছেলে তুমি। তুমি যা চেয়েছ সব তোমাকে দেওয়া হয়েছে। এখন তোমারও উচিত বাবা মাকে বৃদ্ধ বয়সে শান্তি দেওয়া। কথাগুলো বলে মিস্টার আরশাদ ছেলের রুম থেকে বেরিয়ে যায়। মিসেস মীরা মারুষাদের হাত ধরে আকুল কণ্ঠে বলেন, দেখ বাবা, তোর বাবা ভুল কিছু বলেনি। ওই মেয়ের জন্য তুই কম ঝামেলাতে পড়িসনি। তোমার কি মনে হয় মা, যারা আদিরাকে কি ডনঅ্যাপ করেছে ওদের কেবল আদিরাই উদ্দেশ্য ছিল? পুলিশ রুহুল আমিনের জন্য কুমিল্লা থানাতে পাঠিয়েছে। রুহুল আমিন কি আদিরাকে চিনত? আমি অত কিছু জানি না। সামিরার বাবা অনেক পাওয়ারফুল। ওনার কাছে রুহুল আমিনও কিছু না। তোর বাবার কথায় রাজি হয়ে যা। মিসেস মীরা কাঁদতে কাঁদতে বললেন। মারুষাদ মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করল। বেশি কথা বলতে কষ্ট হচ্ছে তার। মাহি তার মাকে জোর করে সেখান থেকে উঠিয়ে নিয়ে গেল। মারুষাদ বাহিরে যাওয়ার জন্য তৈরি হয়ে নিজের রুম থেকে বের হতেই ডাইনিং টেবিলে নাস্তা খেতে বসা মিস্টার আরশাদ খান ডাক দেন,
কোথায় যাচ্ছ? ক্যাম্পাসে। মিস্টার আরশাদ খান অসন্তুষ্ট হলেন। তিনি বললেন, তুমি অফিস থেকে কয়েকদিনের ছুটি নিয়েছো রেস্ট করতে, আর তুমি এখন ক্যাম্পাসে যাচ্ছ? মারুশাদ কেডসের ফিতা বাঁধতে বাঁধতে বলে, আমি কাল থেকে অফিসেও যাচ্ছি। তাছাড়া আমি ভার্সিটির ভিপি। তোমাকে এটাও মনে রাখতে হবে। ভিপি হলে চাকরি নিয়েছো কেন? এমন তো না তোমার চাকরির খুব দরকার ছিল। ছিল। এত কষ্ট করে বিফার্ম করলাম, এখন এমফার্ম করছি, নিশ্চয়ই চুপচাপ বসে থাকতে না। একজন ফার্মাসিস্ট হিসেবে আমারও কিছু দায়িত্ব আছে। তোমাকে বুঝিয়ে লাভ নেই। আমি তোমাকে এই সাবজেক্টটা নিতেই না করেছিলাম, বিবিএ নিয়ে পড়তে। মারুশাদ কোনো প্রত্যুত্তর করে না। সে বেরিয়ে যায়। আদিরা ক্লাসে বসে আছে। মাহি আহনাফের সাথে মারুশাদের বিষয়ে কথা বলতে গেছে। সাবিহা ও রিংটি এখনো এসে পৌঁছায়নি। ক্লাসে আদিরাকে নিয়ে কানাঘুষা হচ্ছে। আদিরা বসে বসে সব দাঁতে দাঁত চেপে সহ্য করছে। এক মেয়ে তো ওকে জিজ্ঞাসা করেই বসে, গুণ অর্ডারটা কি তোমাকে রে করেছে? আদিরার প্রচণ্ড অস্থির লাগছে। সে দ্রুত ব্যাগ উঠিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। সাবিহা ও রিংটি সিঁড়ি দিয়ে উঠছিল। ওরা আদিরাকে ছুটে আসতে দেখে, কারণ জিজ্ঞাসা করার আগেই আদিরা সিঁড়ি দিয়ে নামতে থাকে। সাবিহা ও রিংটি বুঝতে পারে না হঠাৎ কি হলো। তখন দুইটা মেয়ে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলছে, আদিরাকে নাকি গুয়েন্ডারা উঠিয়ে নিয়ে গেছিল। তারপর রিংটি ও সাবিহার এবার সন্দেহ হয় ক্লাসেও কেউ হয়তো এসব নিয়ে চর্চা করছিল। ওরাও তাড়াতাড়ি করে আদিরার পিছু নেয়। আদিরা ভবন থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছে। এদিকে মারুশাদ বাইকে করে আসতে আসতে সামনে আদিরাকে কাঁদতে কাঁদতে এদিকে আসতে দেখে। মারুশাদ ডাকে, আদিরা কোথায় যাচ্ছ? কিন্তু আদিরা শোনে না। সে মারসাদকে ক্রস করে চলে যায়। মারুশাদ দ্রুত বাইক ঘুরিয়ে আদিরার সামনে নিয়ে ব্রেক করে, যার দরুন আদিরা আচমকা পড়ে যেতে নিলে মারুশাদ ধরে ফেলে। মারুশাদ আদিরাকে সোজা করে দাঁড়া করিয়ে বাইক থেকে নামে। তারপর জিজ্ঞাসা করে, কি হয়েছে? কোথায় যাচ্ছ? আর কাঁদছ কেন? কিছু হয়নি। কিছু না হলে কাঁদছ কেন? আর কোথায় যাচ্ছ? আমার ভালো লাগছে না বলে হোস্টেলে যাচ্ছি। তখন সেখানে সাবিহা ও রিংটি এসে হাজির হয়। রিংটি হাঁপাতে হাঁপাতে বলে, ক্লাসে তোকে কেউ কিছু বলেছে তাই না? মারুশাদ ভ্রু কুঁচকে শুধায়, কি বলেছে? ভাইয়া আমরা তো একটু আগেই এলাম, ক্লাসে ঢুকিনি পর্যন্ত। মারুশাদ এবার আদিরাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? আদিরা নীরব। মারুশাদ এবার খানিক ধমকে জিজ্ঞাসা করে। তৎক্ষণাৎ মাথায় ব্যথার সূক্ষ্ম ঝিলিক দিয়ে উঠে। মারুশাদ মাথায় হাত চেপে আহ করে বাইকে হেলান দিলে আদিরা, সাবিহা ও রিংটি ব্যতিব্যস্ত হয়ে পড়ে। আদিরা চিন্তিত স্বরে শুধায়, আপনি ঠিক আছেন? মারুশাদ ধিমি স্বরে জবাব দেয়, হুম। তুমি বলো, কে তোমাকে কি বলেছে? কেউ কিছু বলেনি। আপনি এত চিন্তা করবেন না। আর ভার্সিটিতে এসেছেন কেন? ডাক্তার আপনাকে রেস্ট করতে বলেছেন না? আপনি ডাক্তারের কথা শুনছেন না কেন? কি সমস্যা আপনার? এত কেয়ারলেস কেন আপনি? আদিরার মারসাদকে এভাবে উঁচু স্বরে বকছে দেখে সাবিহা ও রিংটি দুজনেই ঠোঁট টিপে হাসছে। মারুশাদ কিছুটা অবাক তো হচ্ছেই, তবে তার ভালো লাগছে। মুচকি হাসল সে। আদিরা আবার বলল, হাসছেন কেন? বাসায় যান, গিয়ে রেস্ট করুন। মারুশাদ আদিরার হাত ধরল। তারপর বলল, চলো তোমাকে ক্লাসে দিয়ে আসি। না, আমি এখন ক্লাসে যাব না। আদিরা মারুশাদের হাত ছাড়াতে ছাড়াতে বলল। মারুশাদ জিজ্ঞাসা করে, কেন? ভালো লাগছে না? তাহলে আমার সাথে এক জায়গায় যাবে? আদিরা ভ্রুকুঞ্চন করে তাকিয়ে বলল, আপনি অসুস্থ? আমি ঠিক আছি, চলো তুমি। তারপর আদিরাকে বাইকে বসতে বলে বাইক স্টার্ট দেয়। পুলিশ রুহুল আমিনকেও গ্রেফতার করেছে। সাগরকেও তার বাসা থেকে ধরেছে। কেস কোর্টে উঠেছে অলরেডি। কোর্ট থেকে সাগরকে রিমান্ডে নিতে বলা হয়েছে। রুহুল আমিনকে গ্রেফতার করাতে পুলিশ মিস্টার আরশাদ খানকে আজই কুমিল্লা যেতে হচ্ছে। তিনি মিসেস মীরাকে বললেন, তোমরা থাকো, তোমার ছেলেকে সাবধান করো। রুহুল আমিনকে পুলিশে ধরলেও সে কিন্তু দমে যাওয়ার না, আর ওই মেয়ের থেকে দূরে থাকতে বলবে। মিসেস মীরা স্বামীকে আশ্বাস দিলেন।
এদিকে রাকিব মিলিকে কল করেছে। তোমার ভাইকে বলো কে তুলে নিতে। আমার মামা ও তোমার ভাইয়ের মধ্যে না মিলতেই পারে, কিন্তু আমার মামা তোমার ভাইকে মারতে চাইবে কেন? তাদের মধ্যে ব্যবসা নিয়ে ঝামেলা, সেটার জেরে পুলিশ কেস। মিলি বলে, আমার ভাই তোমার মামার নামে কোনো কমপ্লেন করেনি, পুলিশ সেটা খুঁজে বের করেছে। তিনি যদি নির্দোষ হন তাহলে তো পুলিশ ওনাকে ছেড়েই দিবে। দেখো আমার মামার যেন কিছু না হয়। আমি তোমার ভাই ও তোমার কথা শুনে মামার প্রপোজাল রিজেক্ট করেছি, দাঁড়াইনি নির্বাচনে। রাকিব তুমি আমাদের ভুল বুঝছো, আমার ভাই তোমার মামার নামে কোন কমপ্লেনই করেনি। আমার ভাই শুধু ওই দেলোয়ারের বিরুদ্ধে কমপ্লেন করেছে। এখন দেলোয়ার জবানবন্দিতে কি বলেছে সেটা তো আমরা জানি না। তোমরা পুলিশের সাথে কোঅপারেট করো, উনি নির্দোষ হলে ছাড়া পেয়েই যাবেন। এটা নিয়ে চিন্তা করছো কেন? মিলি তুমি বুঝতে পারছো না? আমি বুঝতে চাইছি না রাকিব। ছেলের কান্না শুনতে পাচ্ছ না? ছেলেকে খাওয়াতে হবে, কল রাখো। এই বলে নীলি রাকিবের কল কেটে দিল। তারপর ছেলের দিকে মনোযোগ দেয়। পতেঙ্গা সমুদ্রতটে বাইক রেখে দাঁড়িয়ে আছে আদিরা ও মারসাদ। আদিরা সমুদ্রের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। এখানে আসার পর বাইক থেকে নামার আগে ওপরে আদিরা আর একটা কথাও বলেনি। মারসাদও ওর নীরবতা মেয়েটার মনের উপর দিয়ে যা গেছে তা এখনো ঠিক হয়নি, সেটা মারসাদও বুঝতে পারছে। সাগরের ঢেউয়ের কলতান কানে এক সুমধুর ধ্বনির মতো বাজছে। মারসাদ তার পাশে দাঁড়িয়ে থাকা নিস্তব্ধ রমণীটির দিকে অপলক চেয়ে আছে। প্রায় 10-15 মিনিট এভাবেই কেটে গেল। অতঃপর আদিরা তার নীরবতা ভাঙল। সে বলল, মারসাদ। মারসাদ জবাব দিল, হু, আমি আপনাকে ভালোবাসি। থমকে গেল মারসাদ। সম্মুখে সাগরের ঢেউয়ের শব্দ এখন তার কর্ণকুহরে পৌঁছাচ্ছে না। তার মনে হচ্ছে সে ভুল শুনেছে। সে প্রশ্ন ছুড়ল, কি বললে? আদিরা এবার মারসাদের দিকে তাকালো। চোখে চোখ রেখে প্রাণহীন স্বরে বলল, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি আপনার জন্য ঠিক নই। আমার জন্য আপনার জীবনে শুধু দুঃখই আসে। আপনি বারবার বিপদে পড়েন। আজ আমি আপনাকে ভালোবাসার কথাটা এই কারণে জানালাম যাতে আপনার মনে না হয় আপনার ভালোবাসা ব্যর্থ। আপনার ভালোবাসা ব্যর্থ না, বরং আমি আপনার জন্য অশুভ। সামিরা আপুকে বিয়ে করে নিন। মারসাদ হতবাক হয়ে আদিরার দিকে চেয়ে আছে। আদিরা কথাগুলো বলে আবার সামনের দিকে ফিরে। মারসাদ ওর বাহু ধরে আবার নিজের দিকে ঘুরিয়ে শুধায়, তোমাকে এসব কে বলেছে? আর সামিরাকে বিয়ে করব মানে? বলো এসব কে বলেছে? আদিরা নিজের হাত ছাড়িয়ে নেয়। তারপর শান্ত কণ্ঠে বলে, উত্তেজিত হবেন না। আপনার জন্য এখন উত্তেজিত হওয়া ক্ষতিকর। তুমি বলো কে বলেছে এসব? সামিরা। সামিরা বলেছে, তাই না? যেই বলুক, সত্য সত্যই। বিগত 1 বছরে আপনি যত বিপদে পড়েছেন তার অর্ধেক বিপদও আপনার বিগত 5 বছরে হয়নি। তাহলে কি দাঁড়ায়? মারসাদ আদিরাকে দেখছে। মেয়েটার চোখ ভাষাহীন, যেন নিজেকে খুব শক্ত করে কথাগুলো বলছে। মারসাদ বলে, আমি বিয়ে করলে তোমাকেই করব, আর নয়তো করব না। এখন তো তুমিও আমাকে ভালোবাসো। এখন যদি তুমি ওই সামিরার কথায় এসে আমাকে ইগনোর করো বা বিয়ে করতে না চাও, তবে এবার আমি এমনভাবে লাপাত্তা হব যে কেউ খুঁজে পাবে না। মাইন্ড ইট। মারসাদ কথাটা বলে সমুদ্রের দিকে কঠোর দৃষ্টিতে দেখছে। আদিরা পেছনে থেকে অসহায় দৃষ্টিতে মারসাদকে দেখছে। মারসাদ আবার ঘুরে কঠোর স্বরে বলে উঠে, তুমি যখন আমাকে ভালোবাসোনি তখন আমি তোমাকে সময় দিয়েছি না? দিয়েছি তো, বলো। শেষের বাক্যটা মারসাদ ধমকের সুরেই বলল। আদিরা দ্রুত উপর নিচে মাথা দুলায়। মারসাদ আরো বলে, তবে এবার সবকিছু ঠিক করতে তোমাকে আমার পাশে থাকতে হবে। যে যাই বলুক তুমি কেয়ার করবে না, মনে থাকবে? আদিরা মুখ ঘুরিয়ে নিল। মারসাদ চোখ বন্ধ করে হতাশ নিঃশ্বাস ছেড়ে আদিরাকে নিজের দিকে ঘুরালো। তারপর অনুনয় করে বলল, প্লিজ, আমি তোমাকে বলছি আর কিছু হবে না। সবাইকে পুলিশ আটক করেছে, সব ঠিক হয়ে যাবে। আমাকে ভার্সিটিতে দিয়ে আসুন। তুমি আমার কথা আমলে নিচ্ছ না, তাই না? প্লিজ মারসাদ। মারসাদ আর কিছু বলল না। আদিরার হাত ছেড়ে বাইকে গিয়ে বসল। আদিরাও পেছনে উঠে বসল। প্রায় কয়েকদিন পেরিয়ে গেল। মারসাদ অফিস ভার্সিটি দুই দিকেই ম্যানেজ করে চলছে।
আদিরার সাথে তার দেখা হচ্ছে না। অসুস্থতার জন্য সে 7টা 4টা অফিস টাইমটাই করে, ওভারটাইম করে না। ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে প্রায় ওভারটাইম করতে হয়। আদিরা তার ফোন রিসিভ করে না। মাহির মাধ্যমে যতটুকু খবর পায়, আদিরা টিউশনের সময় আধ ঘন্টা এগিয়ে এনেছে, যার দরুন মারুসাদের অফিস ছুটির আগেই আদিরা টিউশনে চলে যায়। তারপর মারুসাদ ভার্সিটিতে গেলে ঠিক সময় আর বের হতে পারে না। পূজার ছুটি ও শুক্রবার সহ 3 দিনের ছুটি পেয়েছে, আর বৃহস্পতিবার একটা ক্লাস। আদিরা ভাবল গ্রামে গিয়ে বেরিয়ে আসবে। তার খুব মায়ের কোলে মাথা রেখে ঘুমাতে ইচ্ছে করছে। মাকে বলতে ইচ্ছে করছে সে আবার এই গ্রামে ফিরে আসতে চায়। ওই শহরে এখন তার জন্য বিষাদের ছাপ ভর করেছে। কাউকে ভালোবেসেও তাকে দূরে ঠেলে দিতে হচ্ছে। আদিরা বাসের টিকিট কেটে ফেলেছে। বুধবার ক্লাস করেই হোস্টেলে গিয়ে সব গুছিয়ে নিবে। তারপর সন্ধ্যার বাসে রওনা দিবে। পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে। আদিরা মাহিকে বলল যেন বৃহস্পতিবার ও সোমবারের ক্লাসটার নোট করে। টিউশন শেষে আদিরা ক্লান্ত বেশে পথের ধার দিয়ে হাঁটছে। তখনই একটা বাইক তার পাশে থামল। আদিরা ঘাড় ঘুরিয়ে দেখল। মারসাদকে দেখে সে দাঁড়ালো, কিন্তু তার দৃষ্টি রাস্তার দিকে। মারুসাদ বাইক থেকে নেমে বলল, তুমি তোমার গ্রামে যাচ্ছ? হু, আমাকে তো বললে না। প্রয়োজন মনে করিনি, হাসল মারুসাদ। আদিরা একবার মাথা উঁচু করে দেখে আবার নিচু করে ফেলল। মারুসাদ ও থুতনিতে আলতো স্পর্শ করে মুখটা উঁচু করে শুধালো, এসব করে নিজেও তো শান্তি পাচ্ছ না, আমাকেও কষ্ট দিচ্ছ। যদি এমন হতো তুমি অন্তত শান্তিতে আছো, তবে আমি মেনে নিতাম। আমি ভালো আছি, খুব দেখতেই পাচ্ছি। আদিরা আর চোখে তাকালো। মারুসাদ যে তাকে ব্যঙ্গ করে বলছে সেটা সে বেশ বুঝতে পারছে। সে বলে, আমি হোস্টেলে যাব, বাইকে উঠো, আমি পৌঁছে দিচ্ছি। না, আমি রিক্সা নিয়ে নিব, ওকে আমি রিক্সা ডেকে দিচ্ছি। আদিরা কিছুটা অবাক হয়। মারুসাদ রিক্সা ডেকে দিলে তাতে উঠে পড়ে। আদিরা গ্রামে তার বাড়িতে ঢুকতেই আহাদকে দেখতে পায় উঠানে দাঁড়িয়ে ব্রাশ করছে। আহাদ তার বোনকে দেখে ছুটে আসে, তারপর চিৎকার করে মাকে ডাকে। আদিরার মা সকালের নাস্তা বানাচ্ছিলেন। তিনি বাহিরে এসে মেয়েকে দেখে খুব খুশি হন। তিনি প্রথমেই জিজ্ঞাসা করেন, কয়দিন থাকবি? 2-3 দিন, তারপর চলে যাব। 2-3 দিনে কি থাকা পোষায়? আরও কতদিন সময় নিয়ে আসবি তো? আদিরা হুট করে তার মাকে জড়িয়ে ধরে। তার মা আশা বেগম হুট করে মেয়ে এমন জড়িয়ে ধরাতে কিছুটা ঘাবড়ে গেলেন। মেয়ের মুখটাও কেমন শুকনো। তিনি মেয়েকে ছাড়িয়ে চুলার জাল নিভিয়ে মেয়েকে ঘরে নিয়ে দরজা দিলেন। তারপর মেয়েকে জিজ্ঞাসা করলেন, তোর কি হইছে মা, আমারে বল। মায়ের আকুল স্বর শুনে আদিরা কেঁদে ফেলল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি আর ওখানে যেতে চাই না, আমার সবকিছু দমবন্ধ লাগে। আশা বেগম আরো বিচলিত হয়ে পড়লেন। কি হইছে তা বল, যাবি না কেন? তোর তো বড় ভার্সিটিতে পড়ার শখ ছিল, আল্লাহ তোর ইচ্ছাও পূরণ করছে, তো এখন কি হইল? আদিরা বলতে শুরু করল দেলোয়ারের কাহিনী, মারুসাদ কিভাবে তাকে উদ্ধার করেছে সব। তারপর আদিরা কাঁদতে কাঁদতে আরো বলে, ক্যাম্পাসের অনেকে আমার দিকে কেমন কেমন করে যেন দেখে, আমার সামনে পিছনে আমারে নিয়ে কথা বলে। ওরা বলে আমারে নাকি দেলোয়ার রেপ করছে, কিন্তু মা এমন কিছু হয় নাই। তার আগেই মারুসাদ ভাইয়া চলে এসেছিল, উনি সময় মতো না আসলে হয়তো। আশা বেগম মেয়ের মুখ চেপে ধরেন, তারপর ধরা কণ্ঠে বলে, চুপ চুপ, এসব আর মুখে আনবি না, যা হয় নাই তা হয় নাই, মাইনসে তো কত কথা কইব। তুই এত ভালো একটা ভার্সিটিতে পড়তে গেছস, এখন মাঝপথে ছাইরা আইলেও মানুষ কম কথা কইত না। অচেনা শহরে বদনাম নিয়েও থাকা যায়, কিন্তু চেনা শহরে বদনাম লাগলে সেটা নিয়ে থাকা যায় না। তোরে শক্ত হইতে হইব। আদিরা কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরে। তার মা তার থেকে সাহসী, তার মা তাকে অনুপ্রেরণা দিয়ে এত দূর এনেছেন। ওদের মা মেয়ের কথাবার্তার মাঝে আহাদ আবার চিৎকার করে উঠল, মা দেখো, কতগুলো ভাইয়া আপু আইছে, ওরা আপুরে খুঁজতাছে। আদিরা চোখ মুছে। আশা বেগম বলেন, এখন আবার কে আইলো? তোরে খুঁজে কেন? চলো দেখি।
আদিরা ও আশা বেগম ঘর থেকে বের হলেই দেখতে পায় মাহি, সাবিহা, রিন্তি ও মারুসাদের পুরো বন্ধুমহল সবাইকে একসাথে দেখে আদিরা হতবাক হয়ে চেয়ে থাকে। মাহি সাবিহা ও রিন্তি আশা বেগমকে সালাম দেয়। তারপর মাহি বলে, আন্টি, আমরা আদিরার ফ্রেন্ড। আর ওই যে আমার ভাই মারুসাদ, ইশরাক খান, মারসাদকে দেখিয়ে। আর ওরা সবাই আমার ভাইয়ে ফ্রেন্ড। সবাই সালাম দিলে আশা বেগম একসাথে সবার সালামের জবাব দেন। তারপর সবাইকে বসতে বলে তিনি আহাদকে নিয়ে ঘরে যান। তারপর আহাদকে টাকা দিয়ে হোটেল থেকে নাস্তা আনতে পাঠায়। আদিরা মাহিকে টেনে নিজের ঘরে নিয়ে যায়। তারপর শুধায়, তোরা এখানে এসেছিস কেন? কারণ তোর মনের অবস্থা ভালো না, তাই আমার ভাইয়েরও মন খারাপ। সে তার হবু বউকে একা ছাড়তে ভরসা পাচ্ছিল না। আদিরা নজর ঘুরিয়ে রুষ্ট স্বরে বলে, কে তোর ভাইয়ের হবু বউ? আমি তো না, সামিরা আপু তোর ভাইয়ের হবু বউ। মাহি আয়েশ করে বসে। তারপর বলে, সেটা পরে দেখা যাবে। তুই রাজি না হলেও তোর বাবা মা যদি রাজি হয়ে যায় তাহলে? মাহি, তোরা এখানে বাড়াবাড়ি করিস না প্লিজ। বাবা এমনি আমাকে এত দূরে রেখে পড়ালেখা করাতে রাজি ছিলেন না। রিল্যাক্স বেব, তুই জাস্ট ফ্লোতে যা, বাকিটা আমরা বুঝে নিব। মাহি তাকে কিন্তু নিশ্চিন্ত হতে বললেও আদিরা নিশ্চিন্ত হতে পারছে না। তার বাবা খুব রাগী। কি থেকে কি হয়ে যায়। চলবে ইনশা আল্লাহ।